Hello students, this is Abrar Hussain Shajan and welcome back to High School English. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে, যা ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এতদিন আমরা স্কুলে যেভাবে পড়েছি অথবা অন্যান্য বই থেকে যে অনেকগুলো নিয়ম মুখস্থ করেছি, সেভাবে না পড়ে আমরা একটু নিজেদের মতো সাজিয়ে পড়ার চেষ্টা করি। আমরা সাধারণত জানি যে ভার্বের তিনটা ফর্ম দেখা যায়, যে ফর্মগুলোর মধ্যে ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, যেগুলো আমাদেরকে শেখানো হয়, আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি। কিন্তু এগুলো ছাড়াও ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে যে ফর্মটা তৈরি হয়, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বসের জন্য। আর এই রাইট ফর্ম অফ ভার্বস যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু যে কোনো বাক্য আমরা খুব সুন্দর করে গঠন করতে পারি। সো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি কিভাবে আমরা খুব সহজে এটা শিখতে পারবো। সো ভার্বের যে বেস ফর্ম, আমরা নিকনেম দিতে পারি V1। তাহলে এই V1 বা ভার্বের বেস ফর্মের অবস্থান রয়েছে চারটি। একটি ইংরেজি বাক্যে অথবা যে কোনো ইংরেজি বাক্যে এই চারটি স্থানে V1 বসবে, তাছাড়া অন্য কোথাও V1 এর ব্যবহার দেখা যায় না সাধারণত। সো জায়গাগুলো কি? যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বসের দেখব শূন্যস্থান বা ভার্বের আগে একটি টু রয়েছে, টু একটা প্রিপোজিশন, এই টু এর পরে সবসময় V1 হবে যদি সেখানে ভার্বের প্রয়োজন হয়। এরপর আমরা তো মডেল ভার্ব চিনি, যারা বেসিক ইংলিশটুকু জানি। মডেল ভার্ব যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এই ভার্বগুলো এবং অন্যান্য আরো যেগুলো রয়েছে, এই মডেল ভার্বের পরে যখন আমরা ভার্বের ব্যবহার করব, সেখানে অবশ্যই V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মটি ব্যবহার করতে হবে বা বেস ফর্মটি ব্যবহার করতে হবে। সো আমরা কিন্তু দুইটা অবস্থান দেখে ফেললাম, একটা টু এর পরে আর একটা মডেল ভার্বের পরে। এরপর আমরা ডু ভার্ব নামে একটা অক্সিলারি ভার্বকে চিনি, যেটা অনেক সময় মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো ডু ভার্বের ভেতরে আছে আমরা জানি ডু, ডাজ আর ডিড। এই তিনটা অক্সিলারি ভার্ব, এর কোনোটা যদি শূন্যস্থানে এর আগে থাকে বা ভার্বের আগে থাকে, তাহলে ওই ভার্বের ফর্মটা হবে V1 বা প্রেজেন্ট ফর্ম। এরপর আরেকটা বিষয় আছে, যেটা হলো একটা প্রেজেন্ট ইনডেফিনিট বাক্যে সাবজেক্ট যদি থাকে আই, উই অথবা দে, ইউ এবং অন্য যে কোনো প্লুরাল নাউন, এই সাবজেক্টগুলোর পরে সবসময় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ব্যবহার করতে হবে। এই যে চারটি অবস্থান আমরা দেখলাম ভার্বের বেস ফর্মের, এগুলো ছাড়া কিন্তু অন্য কোথাও এদের ব্যবহার দেখা যায় না। সো চারটে কি আমরা একটু রিভিশন করে নিই। সেগুলোর মধ্যে রয়েছে টু এর পরে, মডেল ভার্বের পরে, ডু ভার্বের পরে এবং কতগুলো সাবজেক্ট যেমন আই, উই, ইউ, দে অথবা অন্য কোনো প্লুরাল নাউন। সো স্টুডেন্টস, এটা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্মের অবস্থান। এরপরে আমরা দেখব ভার্বের V2, যেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করি। আমি অলরেডি বলেই ফেলেছি, ভার্বের যে পাস্ট ফর্মটি, এর অবস্থান মাত্র একটি যে কোনো ইংরেজি বাক্যতে। সেখানে সাবজেক্ট যেই থাকুক, আমাদের বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট বা অতীতে ঘটে গিয়েছে সাধারণত এরকম কোনো একটি বাক্য থাকে, তাহলে সেখানে আমাদের V2 ব্যবহার করতে হবে। এরপরে V3, যেটা সব থেকে বেশি ব্যবহার করতে দেখা যায়। V3 বলতে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটিকে বুঝি। সো এই V3 এর অবস্থান 14টি শব্দের পরে। শব্দগুলো আমাদের অত্যন্ত পরিচিত, যেমন এগুলোর মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই ভার্বগুলো, এবং সাথে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গেটিং। ওকে, এই শব্দগুলোর পরেই আমরা V3 ব্যবহার করতে পারি, তবে এখানে একটি শর্ত আমাদের মানতে হবে। শর্তটা কি? আমাদের বাক্যটি হয় প্যাসিভ ভয়েস হবে অথবা হ্যাভেজ এর পরে যদি V1 থাকে সাধারণত, সেটা অ্যাক্টিভ হলে পারফেক্ট টেন্সে হবে। এইটুকু শর্ত আমাদের মানতে হবে। সো V3 এর অবস্থানটা আমরা আরো একবার জেনে নিই। 14টা শব্দ, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এরপরে হ্যাভ,
হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গেটিং। এই শব্দগুলোর পরে V3 হবে, তবে এখানে শর্তটা হলো এরা হয় প্যাসিভ ভয়েস হবে অথবা অ্যাক্টিভ হলে পারফেক্ট টেন্সে হবে। সো এই পর্যন্ত ছিল V3 এর ব্যবহার। এরপরে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করে আমরা একটা ফর্ম পাই। এটাকে অনেক সময় আমরা V4 অথবা V5 এক একজন এক একভাবে বলতে পারি, কিন্তু মুখ্য বিষয় নয় ভার্বের সাথে যে এস অথবা ইএস যোগ করা বিষয়টি, এটা দেখতে হবে। সো এটা কোথায় বসে? এটার একটি মাত্র জায়গা বা অবস্থান রয়েছে, সেটি হলো ভার্বটি ব্যবহার করা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। হ্যাঁ, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই ভার্বটা ব্যবহার করা যেতে পারে। তবে এখানে আরো সংক্ষিপ্ত করে আরো ভালো করে বোঝার জন্য আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন থাকে হি, শি, ইট অথবা কোনো নাম, সেটা একজনকে বোঝাবে, অথবা এমন কোনো জিনিস যেটা আমরা গুনতে পারি না। এক কথায় আমরা যদি বলি আমাদের বাক্যের সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, যেগুলোতে দেখা যায় হি, শি, ইট অথবা কোনো নাম, তাহলে আমাদের ভার্বের ফর্মটা যেটা থাকবে সেখানে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। ভার্বের ফর্মগুলোর মধ্যে শুধুমাত্র আরেকটাই কিন্তু বাকি থাকলো, সেটা ভার্বের সাথে আইএনজি যোগ করা। চলো আমরা সেটা দেখে ফেলি কোথায় বসে। যখন আমরা একটা সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের শেষে দেখি ভার্ব রয়েছে, আমি আবার বলি, যখন একটি সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হবে। পজেসিভ ওয়ার্ডস, আমরা জানি পজেসিভ ওয়ার্ড বলতে মালিকানা প্রকাশ করে এই ধরনের শব্দকে বোঝায়, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার অথবা কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করে যদি এস থাকে। এই ধরনের ওয়ার্ডগুলোর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আবার কতগুলো ওয়ার্ড অথবা ফ্রেজ বলতে পারি আমরা, এই কয়েকটা শব্দ আমাদের মনে রাখতে হবে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, while, mind, stop, start, help। এই শব্দগুলো যদি থাকে তাহলে তাদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে যদি এই শব্দের পরে ভার্ব দেখা যায় একটা বাক্যে। এরপর একটা সাধারণ নিয়ম আছে যেটা আমরা সবাই জানি, যে সকল ধরনের কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের পরে আইএনজি যোগ করতে হয়। এরপর একটি বিশেষ নিয়ম আমরা বলতে পারি যে যদি কোনো বাক্যে দুইটা ভার্ব পাশাপাশি থাকে তাহলে পরের ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। সো স্টুডেন্টস, আমরা কিন্তু ভার্বের 5টি ফর্মের অবস্থান সম্পর্কে জানতে পারলাম। ভার্বের কোন ফর্ম কোথায় বসবে, এই নিয়মগুলো যদি ধারাবাহিকভাবে চর্চা করে আমরা প্রথমে নিয়মগুলো মুখস্থ করি এবং এরপর এক্সারসাইজের মাধ্যমে এই নিয়মগুলো প্রয়োগ করি শূন্যস্থানে, তাহলে অল্প কয়েকদিন প্র্যাকটিস করার পরে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের সমস্যা দূর হওয়া সম্ভব। সো তোমাদের এই সুবিধার জন্য আমি এসএসসির কয়েকটা বোর্ড কোশ্চেন থেকে পরবর্তী ভিডিওতে এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা এই নিয়মগুলো অ্যাপ্লাই করে প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। সো স্টুডেন্টস, stay connected with High School English. Thank you so much for watching. Goodbye.